নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প গরল বীর্য। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গরল বীর্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। মধ্যরাতের চাঁদের আলো যখন ঘরের ভেতর প্রবেশ করে, তখন শরীরের প্রতিটি রেখা এক নিখুঁত চিত্রকর্ম হয়ে ওঠে। মসৃণ ত্বক, পাহাড়ি ঝর্ণার মতো কাঁচের স্বচ্ছ আলো ত্বকে এসে পড়লে মনে হয় সেই ত্বকে যেন মাধুর্যের ঝিলিক লেগেছে। কাঁধের ঢালু অঞ্চল দুটি এমনভাবে গঠিত যেন প্রকৃতি নিজের হাতে আঁকা কোনো ছবি। তার বাহু দুটি নদীর মতো মোহনায় মিশে গিয়েছে, যেখান থেকে তার দীর্ঘ আঙুলেরা শিল্পীর তুলির মতো ছুঁয়ে দেয় অস্তিত্ব। স্তনযুগল যেন পৃথিবীর অর্ঘ্য, যা একাধারে কোমল তবু দৃঢ়। উঁচু ঢাল আর গভীরতার মধ্যে এক ধরনের নিস্তব্ধতা লুকিয়ে আছে, যা দেখলে মনে হয় সৃষ্টিকর্তার নিখুঁত নির্মাণ। তার নাভি গভীর সাগর, যেখানে জীবন আর সৌন্দর্যের মিশ্রণ। তার সরু কোমর যেখানে এক পথ যা চোখকে বাধ্য করে নিম্নগামী হতে। তার দুই উরু দুটি বৃক্ষের শক্তিমত্তা আর কোমলতার মেলবন্ধন, যেখানে প্রতিটি রেখায় রয়েছে পূর্ণতার গল্প। তার শরীরে যেন প্রকৃতির গান, যার প্রতিটি অংশে লেখা রয়েছে কবিতা। এই নগ্নতায় লজ্জা নেই, বরং রয়েছে এক অব্যক্ত শ্রদ্ধা এবং সৃষ্টির প্রতি ভালোবাসা। গভীর রাত, আকাশের তারা নীরব সাক্ষী। ঘরের কোণে বাতাসের মৃদু দোলায় পর্দা একটু একটু করে উঠছে। আলো আঁধারির খেলায় চোখ যেন অন্য জগতে নিমগ্ন। তারা মুখোমুখি দাঁড়িয়ে, দৃষ্টিতে মিশে আছে গভীর আকর্ষণ, বহুদিনের না পাওয়ার অভিব্যক্তি। মুহূর্তের সময় থমকে গিয়েছে যেন। আঙুল ছুঁয়ে যায় মুখ, মসৃণ কোমল শরীরটা। স্পর্শে ওঠে স্রোতের মতো ঢেউ। তারপর ধীরে ধীরে তারা কাছে আসে, যেন দুটি নদী সাগরে মিশছে। ঠোঁটের উষ্ণতা যেন এক আশ্বাস আর অমুক ডাক। চেতনারা সীমারেখা মুছে যেতে শুরু করে। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হয়। আঙুলের স্পর্শ, চুলের ঘ্রাণ, হৃদয়ের তালে তালে একে অপরের আত্মার স্পর্শ যেন এক সুরের মেলবন্ধন তৈরি করে। এই মিলন শরীরের হলেও এখানে আত্মার সংযোগ ঘটে, এক গভীর প্রতিজ্ঞা এবং অপ্রকাশিত অনুভূতি। সময় থমকে যায় আর মিলন যেন এক শাশ্বত কাব্যের রূপ নেয়। প্রাসাদের সকল দ্বার বন্ধ করে দিয়ে দ্বার রক্ষীরা কিছু বিশ্রামের জন্য তাদের ছোট্ট ছোট্ট খুপড়ির ন্যায় কক্ষে প্রবেশ করছে। রাত পাখিরা তাদের গুঞ্জন শুরু করেছে। দূরে, অনতি দূরে কোথাও বোধহয় পালকিতে নতুন বউ যাচ্ছে। ধ্বনি আসছে তার অহরহ। শীতের নিশুতি রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে দুর্গের কাছেই দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদটি তার অপরূপ শোভা বর্ধন করছে এই পূর্ণিমার রাত্রে। ঘরভাক্ত শরীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কিঞ্জল। রাজকুমারী মণিমালা তখনও মখমলের মতো কোমল বিছানায় আড়মোড় ভাঙছে। কিঞ্জল পরে থাকা পোশাক পরতে পরতে বলে, তুমি আমার সঙ্গে কখনো বেইমানি করবে না তো রাজকুমারী? রাজকুমারী কিঞ্জলকে পোশাক পরা থেকে বিরত থাকতে দিয়ে তার শরীরের ওপরে আছাড় মেরে টেনে তাকে
আবার শুইয়ে দেয়। তার উন্মুক্ত বুকের ওপরে মাথা রেখে রাজকুমারী পরম নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে, বলে, আমার এই হৃদস্পন্দন কেবলমাত্র তোমার জন্য কিঞ্জল। কিঞ্জল রাজকুমারীর খোলা চুলে হাত বোলায়, পরম মমতার সঙ্গে তাকে বাহু ডোরে শক্ত করে আঁকড়ে ধরে। রাজকুমারীকে শুইয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট রেখে ভালোবাসার মোলায়েম স্পর্শ দেবার সঙ্গে সঙ্গেই রাজকুমারী আবার যেন জেগে ওঠে। তার ভেতরে থাকা ক্ষুধা বারবার কিঞ্জলকেও জাগতে বাধ্য করে। একটা সময় রাজকুমারী নেমে আসে কিঞ্জলের কাছে, কোমরের কাছে হাত রেখে কিঞ্জলের সেই জায়গায় বারবার মুখের ওঠা নামাতে কিঞ্জল দেখতে পায় রাজকুমারীর মাথা ক্রমশ এদিক ওদিক হচ্ছে। কিঞ্জলের পুরুষসত্তা আবার জেগে ওঠে, দুটো শরীর আবার মিলিত হয়। খুব জোরে জোরে নিঃশ্বাস পড়ছে কিঞ্জলের। নিশুতি রাতে সকলের অগোচরে আজ অনেকবার ওরা কাছাকাছি এলো। ভালোবাসায় একে অপরকে মিশিয়ে দিচ্ছে দুটো দেহ, সাক্ষী কেউ নেই। অনেকক্ষণ দুটো শরীর একে অপরের সঙ্গে কাছাকাছি থাকার পর কিঞ্জল রাজকুমারীর চোখে চোখ রেখে বলে, রাজকুমারী আর পারছি না, আর একটু, বলে রাজকুমারী। স্ত্রী কণ্ঠের শীতকারের ধ্বনি আর এমন বিনয়ী কণ্ঠ পুরুষকে বোধহয় দুর্বল করে তোলে। কিঞ্জল নেতিয়ে পড়ে রাজকুমারীর কোমল শরীরটার ওপরে, তার বুকে মাথা রেখে একটা স্পর্শকাতর চুম্বন করে বলে, এবার ঘুমিয়ে পড়ো। ভোর হতেই রাজকুমারীর কাছের দাসী শ্যামলী আসে। কক্ষের বাইরে দাঁড়িয়ে সে আস্তে আস্তে ফিসফিস করে বলে, মহারানী, ভোর হলো, এবার উঠতে হবে। রাজকুমারী চট জলদি উঠে পড়ে। রাজকুমারীর কক্ষের থেকে কয়েকটা কক্ষ দূরেই রাজকুমারীর মাতার কক্ষ। শ্যামলী যখনই রাজমাতাকে ডাকতে আসবে তখনই রাজকুমারীকে সতর্ক হতে হবে। এটাই ওদের মধ্যে একে অপরকে বার্তা প্রেরণ করার ইঙ্গিত। কিঞ্জল, শিগগিরই উঠে পড়ো, দেখো মাতা এক্ষুনি জেগে যাবেন, তারপর সবাই আমার ডাক পড়বে। কিঞ্জল আর মোড় ভেঙে তাকায়। যাচ্ছি। ভোরের হালকা আলো তখন প্রবেশ করেছে কক্ষের মধ্যে। অপরূপ সুন্দর লাগছে রাজকুমারীর মুখটা। এলো চুলে তার শরীরটায় সূর্যের প্রথম কিরণ পড়ে সোনার মতো আভা ছড়াচ্ছে। নাকের ঠিক মাঝখানে নোলক পড়া, পান পাতার মতো মুখ, কোকড়ানো চুল, বড় বড় দুটো চোখ, অথচ শরীরে নেই কোনো অলংকার, নেই কোনো আবরণ। বেয়াব্রু শরীরটা সৃষ্টির পর এক অন্যরকম রূপ নেয়, আর যৌবন বয়সে এসে মাদকতার তীব্র গন্ধ ছড়ায়। কিঞ্জল আবার আবেশে ডুবে যায়। রাজকুমারীর চুল ধরে তাকে পরম স্নেহে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট রাখে। রাজকুমারী বলে, আর নয়, এবার যাও, আবার পরে। আবার কবে? জানি না, যবে দেখা হবে তবে। আচ্ছা, তুমি বাণিজ্য করতে আবার কবে যাচ্ছ? সে তো কাল পরশু। কি, আমায় আগে জানাওনি কেন? গতকাল রাত্রে তুমি জানাতে দিলে কই? আমার বুঝি বিরহ হয় না? বিরহ যন্ত্রণায় কাতর হয়ে এতবার আমায় পেতে ইচ্ছে করে খুব। রাজকুমারী কিঞ্জলের বুকে আবার মাথা রাখে। ঠিক সেই সময় দরজার বাইরে শ্যামলীর কণ্ঠ, রাজকুমারী, রাজকুমারী, রাজমাতা উঠে পড়েছে। কিঞ্জল, তুমি শিগগিরই যাও, না হলে একটা বিপদ হয়ে যাবে। হোক, আজ মনে হচ্ছে সমস্ত বিপদ বাধা উপেক্ষা করে তোমাকে এই প্রাসাদ থেকে নিয়ে পালাবো। আমারও যে আর সহ্য হয় না। গত রাতের পর থেকে যে আরো সহ্য হবে না রাজকুমারী। এখন প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত তোমাকে কাছে পেতে ইচ্ছে করবে। আমি কি করব? সেই ব্যবস্থাই তো করছি। পিতার মুখে শুনলাম খুব শিগগিরই আমার স্বয়ম্বর সভার আয়োজন করবেন। সত্যি? হ্যাঁ। তখন তুমি কি করবে?
সেইখানে তো বহু দেশের রাজা মহারাজারা আসবেন, কত বিপত্নিক রাজারাও আসবেন। তোমাদের নিয়মে তো আছে, অর্থটাই সব। না, অমন বলো না। অর্থের প্রাচুর্যে আমি কখনো ভুলে যেতে চাই না। আমার কাছে ভালোবাসাটা অনেক। সত্যি বলছো? কিঞ্জল তাকায় রাজকুমারীর চোখের দিকে। কালো মনির ভেতরে কিঞ্জলের প্রতি কত ভালোবাসা, আর তার সাথে সাথে গত রাতের ভালোবাসার চিহ্ন লেপ্টে রয়েছে দুটো মানুষের শরীরেই। তুমি আর দেরি করো না, এক্ষুনি প্রাসাদের পেছনে দরজা দিয়ে পালিয়ে যাও, যেভাবে এসেছিলে। কিন্তু আমার যখন ভয় করছে। কিসের ভয়? পরশুদিনই আমার যাত্রা করার সময়, যদি তারপরে তোমার স্বয়ম্বর হয়। বুদ্ধু, তুমি আসার পরে হবে, এখনো বেশ কটা দিন দেরি আছে। তুমি ফিরবে কবে? তা প্রায় দিন 7 পরে। ঠিক আছে, আমি পিতাকে বুঝিয়ে সুঝিয়ে রাখবো খন। রাজকুমারী, রাজকুমারী, রাজমাতা এদিকে আসছে। এবার এবার কি হবে? কিঞ্জল রাজকুমারীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না, দেখলে দেখবে, তাহলে আর স্বয়ম্বর করার প্রয়োজন হবে না। এই চাষার ছেলের সঙ্গে এই বিয়ে দিয়ে দেবে। বাজে কথা বলো না, আমাদের রাজ ধর্ম আছে। আমি সব কিছু মানিয়ে গুছিয়ে পিতাকে রাজি করাবো। সত্যি বলছো? তোমায় না পেলে কিন্তু তোমার সামনেই বিষ খেয়ে মরবো, এই কথা কিন্তু আমি তোমায় দিলাম। রাজকুমারীর মুখটা বিবর্ণ হয়ে যায়। কিঞ্জলের ওষ্ঠে হাত রেখে বলে, খবরদার, অমন অমন বাক্য মুখেও আনবে না। তোমার কিছু হয়ে গেলে আমি বুঝি বাঁচবো? সত্যি সত্যি বলছো রাজকুমারী? আমাদের আমাদের এই ভালোবাসা, এই প্রেম সত্যি চিরস্থায়ী হবে? হবে হবে হবে, 3 সত্যি। তাড়াতাড়ি পোশাক পরে কিঞ্জল দরজার বাইরে চলে যায়। ফিরে একবার তাকায় রাজকুমারীর দিকে। রাজকুমারীর গায়ে তখন সাদা রঙের চাদরটা কোনো রকমে জড়ানো। গত রাতের কথা ভাবতে গিয়ে কিঞ্জলের শরীরটা আবার কেঁপে ওঠে। কি মোহের টানে কালকে যে ওদের মিলন হলো। অনেকদিন পর কিঞ্জল ফিরে এসেছে গ্রামে। খবর পেয়ে রাজকুমারী শ্যামলীর মারফত কিঞ্জলের কাছে জানায় কোথা দিয়ে প্রবেশ করতে হবে সেটাও। তারপর কিঞ্জলের সঙ্গে দেখা হতেই রাজকুমারী কেঁদে ওঠে তাকে জড়িয়ে ধরে। বিরহ ব্যথা উপশম করতে গিয়েই দুটো প্রাণ কাল কত কাছাকাছি চলে এসেছিল। প্রাসাদের একেবারে শেষ প্রান্তে পৌঁছে একবার দুর্গের দিকে তাকিয়ে দেখে কিঞ্জল। রাজকুমারী তখনও দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে তাকে দেখে কোনো চিত্রকরের চিত্র বলে মনে হচ্ছে। বেলা বাড়তেই পিতার সভায় ডাক পড়ে রাজকুমারীর। তাড়াতাড়ি স্নান সেরেছে সে। সমস্ত সখীগণ মিলে সারা গায়ে হলুদ দুধের স্বর মাখিয়ে পরিষ্কার করেছে। শ্যামলী বলেছে, রাজকুমারী, এই এই দাগ তোমার না জানলেও চলবে দাসী, তুমি তোমার কাজ করো। কিন্তু রাজকুমারী, একবার মহারাজ জানতে পারলে? পিতাকে কে জানাবে? আর তুমি যদি জানাও তাহলে তোমার কি পরিণতি হবে সেই সম্পর্কে তুমি নিশ্চয়ই জানো। শ্যামলী চুপ হয়ে যায়। রাজকুমারী পরিষ্কার বসন পরে অলঙ্কারে নিজেকে সজ্জিত করে। রাজমাতা এবং পিতা সভাতেই উপস্থিত। সেখানে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা চলছে। পিতা, আমায় ডেকেছেন? হ্যাঁ, এই যে আমার একমাত্র উত্তরাধিকারী কন্যা, তুমি এখন বড় হয়েছ, তোমার বিবাহের বয়স হয়েছে। আমি আর তোমার মাতা এবং রাজপুরোহিত মিলে ঠিক করেছি তোমার স্বয়ংবরের আয়োজন করা হবে। কবে পিতা? আর দিন 7 পর। রাজকুমারীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। দিন 7 পর? হ্যাঁ, তোমার কোনো অসুবিধে? রাজমাতার চোখে চোখ রাখতে পারে না রাজকুমারী। মা ওকে জন্ম দিয়েই মারা গিয়েছিলেন। তারপরে পিতা বিয়ে করে নিয়ে আসলেন আর এক মাতাকে। যদিও রাজমাতার নিজের কোনো সন্তান নেই, তবুও মা তো নয়। কিন্তু রাজমাতা তাকে আপন করতে চায়। বললেন, তোমার কোনো অসুবিধে আছে কন্যা? আমায় জানাও। না, আমার কোনো অসুবিধে নেই। তাহলে মহারাজ, ওই দিনটাই। রাজ জ্যোতিষী বললেন, ওই দিনটি খুব শুভ মহারাজ, ওই দিনই আয়োজন করা শ্রেষ্ঠ হবে।
এই দিন সাতেকের মধ্যে কি করে সবকিছু ঠিক হবে? রাজকুমারী চিন্তিত। সেই দিনই দাসীকে দিয়ে খবর পাঠালেও সেই চাষির বাড়ি, কিন্তু কিঞ্জল ততক্ষণে বাণিজ্যে বেরিয়ে গিয়েছে। ফিরে আসবে খুব শিগগিরই, কিন্তু কবে তা কেউ জানে না। রাজকুমারীর অহরহ চিন্তা বাড়তে থাকে। ধীরে ধীরে সেই চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়। রাতে কিছুতেই ঘুম আসে না। বিছানার চাদর লেপটে শুয়ে থাকে রাজকুমারী। পরতে পরতে জেগে ওঠা তার স্নায়ুগুলো যেন এখনো বলছে কিঞ্জল তার অত্যন্ত সান্নিধ্যেই আছে, কিন্তু তার দৃষ্টি গোচরে। আর একটা বলি দিলেই এই সমস্ত সাম্রাজ্যের অধিকারী হব আমরা। কিন্তু কি করে সেটা? হ্যাঁ, হবে, সেটাও হবে। পরবর্তী বলি রাজকুমারী মণিমালা। সেটা কি করে সম্ভব? সব সম্ভব, তোমাকেই করতে হবে। কিন্তু সে তো আমাকে তার কাছেই ঘেঁষতে দেয় না। সে আমাকে পছন্দ করে না। পছন্দ করে না বললে তো হবে না সুধাময়ী। ভুলে যেও না, এই রাজ্য, এই প্রাসাদ সবকিছু তোমার। মহারাজা ইচ্ছাকৃত তোমার গর্ভে কোনো সন্তান আসতে দেননি। তার ওষুধ দিত ওই মদিরা, মনে আছে? হ্যাঁ, মনে আছে। প্রতিদিন রাতে মহারাজা আমার সান্নিধ্যে আসার আগেই মদিরা আমাকে কি একটা খাওয়াতো। হ্যাঁ, সেইটাই ছিল নিরোধকের ওষুধ। তবে আমি জানতে পেরে সবার আগে ওকেই বলি দিয়েছি আমার মায়ের কাছে। মা আমায় শক্তি দে মা, এসব পাপিষ্ঠদের যেন। তাই বলে একটা কোমল প্রাণ? কিসের কোমল প্রাণ? রাজকুমারী মোটেই কুমারী নয়। কি বলছো তুমি রাজ্যতীষী? ঠিক বলছি। রাজকুমারীর কুষ্টি বিচার করে আমি আগেই দেখেছি, মাত্র 16 বছর বয়সেই তার সতী নষ্ট হবে। সে নিজে তার ভালোবাসার মানুষের কাছে সমর্পণ করবে সবকিছু। কাজেই সে এখন আমার বলির যোগ্য। যদি সতীচ্ছেদ না হতো তাহলে তাকে বলি দেওয়া সম্ভব ছিল না। মা কখনোই কুমারী মেয়েদের গ্রহণ করেন না। তাহলে এবার কি হবে? এইবার খুব সহজ। রাজকুমারীর স্বয়ম্বরের দিনই বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথাসম্ভব আমি সেই পাত্রটিকে আটকে রাখবো যে রাজকুমারীর পছন্দের। পরের দিন সকালবেলা। হ্যাঁ রে, খবর পেলি তার? না সখী, তার খবর পাইনি। তবে আমার পায়রাকে দিয়ে সুদূর দেশে খবর পাঠিয়েছি। ঠাট্টা করিস না। পিতা আমার স্বয়ম্বরের আয়োজন করেছেন। দেশ বিদেশ থেকে কত কুমার আসবেন। আমি এখন কি করি? তাদেরকে দেখি পছন্দ করে বিবাহটা সেরে নে না। তা কি করে হয়? আমি যে মন প্রাণ অন্য কাউকে সঁপে দিয়েছি। আচ্ছা, এমন যদি হতো, আমি যদি ভবিষ্যৎ দেখতে পেতাম। ও বাবা, তোর কি তন্ত্র সাধনা করতে শখ হয়েছে নাকি? কেন, তন্ত্র সাধনায় বুঝি ভবিষ্যৎ দেখা যায়? হ্যাঁ, সে বিরাট যাগযজ্ঞের ব্যাপার। মা কালীকে সন্তুষ্ট করতে হয়, তাহলে নাকি সব দেখা যায়। অতীতে কি ঘটেছে, বর্তমানে কি ঘটবে, এমনকি ভবিষ্যতেও। তুই তো রাজকুমারী, রাজপরিবারের রক্ত, পবিত্র, তুই পারবি। তোরা কি আমাকে সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে বাধ্য করবি নাকি? তোমার যা মনের অবস্থা, তাতে তো তাই মনে হচ্ছে। সমস্ত সখীরা মিলে হাসাহাসি করছে, কিন্তু রাজকুমারীর মন মানে না। শ্যামলী দাসীকে খবর পাঠানো হয়েছে। সে ভয়ের চোটে থরথর করে কাঁপছে। কোনো খবর দিতে পারেনি কিঞ্জলের। কখন যে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে রাজকুমারী। রাজকুমারী, আমার সংসার আছে, স্বামী অসুস্থ, বাচ্চা আছে, আমার কোনো ক্ষতি করবেন না। তোমার কোনো ক্ষতি করছি না দাসী। তার খবর পেলে কি না, খবর পেলে সবার আগে আমি আপনাকেই জানাবো। কথাটা যেন মনে থাকে। দেখতে দেখতে একটা একটা করে দিন পার হয়ে যায়। ওইদিকে রাজমাতা রাজকুমারীর সাথে বন্ধুত্ব করতে ব্যস্ত। প্রত্যেক দিন সন্ধেবেলা বাদাম দুধ খাওয়াতে আসেন তাকে। এ কি, আজকেও তুমি এসেছো মাতা? দাসী কোথায়? দাসী দিয়ে কি হবে মা? কদিন পর তোমার স্বয়ম্বর। তোমাকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে। সংসার করতে হবে।
কটা দিন একটু মা বাবার কাছে। রাজকুমারীর চোখে অজান্তে জল চলে আসে। সে রাজমাতাকে জড়িয়ে ধরে বলে, মাতা, জন্মের পরে নিজের মাকে হারিয়েছি। তোমায় মা হিসাবে ভালোবাসতে পারিনি, কারণ সবাই বলতো সৎ মা নাকি মা হয় না। কিন্তু এখন বুঝতে পারছি আমার চরম ভুল ছিল। তুমি আমাকে সত্যি কন্যা স্নেহী ভালোবাসো, তাই না মা? রাজমাতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর মনে মনে ভাবছেন, হ্যাঁ, তুমি আমার 100তম বলি। তোমাকে বলি দিলেই আমি রাজজ্যোতিষী আর আমি এই এই বিপুল সাম্রাজ্যের সম্রাট আর সম্রাজ্ঞী হব। মাতা, তুমি কিছু ভাবছো? না কন্যা, আমি ভাবছি আমি যদি তোমার মাতাই হই, তাহলে তোমার মনের মণিকোঠায় জমে থাকা গোপন কষ্ট আমায় তুমি জানাতে পারো। মাতা, আমি তো মাতা, আমি সব বুঝি। রাজকুমারী বুঝতে পারে কিঞ্জলের কথা হয়তো এবার বলে দেওয়া উচিত, কিন্তু রাজমাতা জানতে এসেছেন একটি কারণে, কারণ রাজজ্যোতিষী বলেছেন, যতটা সম্ভব মেয়ের কাছাকাছি থাকার চেষ্টা করো। ও পছন্দ করুক বা না করুক, তুমি ওকে বোঝাও যে তুমি ওকে পছন্দ করো এবং ভালোবাসো। কে ওর প্রেমিক তা আমাকে জানতে হবে, না হলে ওর বলির পরে যদি সেই প্রেমিক আসে তাহলে তো আরেক বিপদ। আসলে রাজমাতা, আমার আমার সেই জন্ম দিনের কথা, জন্মবার্ষিকীর কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি হয়েছিল সেই দিন? সেই দিন পিতা সকলকে নিমন্ত্রণ করেছিলেন। সেখানেই আমার আলাপ হয়েছিল কিঞ্জলের সাথে। কিঞ্জল? কে কিঞ্জল? কিঞ্জল আমাদের গ্রামের এক চাষার ছেলে। তাকে আমি মন প্রাণ আর আর কি বলো মাতা, মাতা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি সত্যি বুঝতে পারিনি। তুমি আর কি করেছো আমাকে জানতে হবে রাজকুমারী, বলো। আমার দেহ, মন আর শরীর। কি তোমার পিতার মুখে তুমি তুমি চুনকালি মাখালে? মাথা, আমি বুঝতে পারিনি। আমি ভালোবাসায় এতটাই। চুপ করো। এবার আমি তোমার পিতাকে কি জবাব দেব, কি বলবো? তার কন্যা নষ্ট হয়ে গিয়েছে? না মাতা, না, এমন এমন করে বললো না। আমি পিতাকে ঠকাতে চাইনি, কিন্তু তুমি তো ঠকিয়েছো। এর ফল কি হতে পারে তোমার জানা আছে? তুমি কেন তোমার পিতাকে জানাওনি তার ভালোবাসার কথা? যদি পিতা আমাকে আমাকে যদি পিতা ভুল বোঝেন, আমাকে যদি কিচ্ছু হতো না। সত্য কথা তোমার বলে দেওয়া উচিত ছিল। রাত পোহালেই পরের দিন তোমার স্বয়ংবর। কি হবে ভাবতে পারছো? তুমি স্বেচ্ছায় গ্রহণ করবে না এমন ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। তুমি কোনোদিন সুখী থাকবে? এখন এখন উপায় কি? এখন উপায় কি মাতা? একটি উপায় আছে। কি? তুমি আমার সঙ্গে মন্দিরে চলো। মন্দির? হ্যাঁ, আমি লোক পাঠিয়ে তোমার কিঞ্জলকে তোমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু মাতা, এও কি সম্ভব? সব সম্ভব। ভুলে যেও না, আমি এই রাজ্যের মাতা, রাজমাতা, আমি মহারানী। যেমন তোমার পিতার কাছেও কিছু ক্ষমতা আছে, তেমন আমার হাতেও আছে। রাজকুমারী পরম স্নেহে মাতাকে জড়িয়ে ধরে, কিন্তু আয়নার বিপরীতে মায়ের মুখের কুটিল হাসিটা হয়তো রাজকুমারীর দৃষ্টিতে পড়েনি। পরের দিন স্বয়ংবর সভার আয়োজন করা হয়। বিপুল পরিমাণে গয়না এবং বিপুল পরিমাণে সাজ সরঞ্জামের দ্বারা সমস্ত প্রাসাদ সজ্জিত হয়ে ওঠে। মহারাজা নিজেও বেশ খুশি। দেশ বিদেশ থেকে বহু পাত্র এসেছেন, মহারাজা এসেছেন, রাজকুমার এসেছেন, বিপত্নিক অনেক রাজাও আছেন। তবে মহারাজা জানেন রাজকুমারী মণিমালা বিচক্ষণ। সে তার জীবন সঙ্গী বাঁচতে কখনোই ভুল করবে না। বিকেল গড়াতেই রাজকুমারীর প্রাসাদে খবর পৌঁছায়। রাজমাতা নিজ হাতে সকলের দেখাশোনা করছেন। কই হে, যাও আমার কন্যাকে সুসজ্জিত করে নিয়ে এসো। সমস্ত অলংকার দিয়ে সুসজ্জিত করবে। ভাবতেই পারছি না আমার সেই ছোট্ট সোনামা আজ আমায় ছেড়ে কত দূর চলে যাবে। ভাবতে পারো মহারানী? না, আমারও তো খুব দুঃখ হচ্ছে। কোলে পিঠে করে বড় করেছি, জন্ম না দিতে পারি, একটা স্নেহ বলে তো।
রাজমাতা চোখের জল মুছলেন। মহারাজের সামনে এটুকু তো দেখাতেই হবে। আজ বহু দিনের ভেতরের ক্ষুধা, মা না হতে পারার যন্ত্রণা, সব কিছু সুদে আসলে তোলার পালা এসেছে। রাজ জ্যোতিষী এক কাপালিক। বহু বছর ধরে তিনি উপাসনা করছেন মা চণ্ডী দেবীর। রীতিমতো দশমহাবিদ্যায় তাকে পূজিত করেন এবং তার সেই শক্তি নিজের শরীরে গ্রহণ করার জন্য, ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের স্রষ্টা হবার জন্য নরবলি দেওয়া বাঞ্ছনীয় ছিল। এই কারণেই তো বহু দাস দাসীকে তিনি বলি দিয়েছেন। কিন্তু এখন দরকার রাজ রক্ত, তবেই মা তুষ্ট হবেন এবং সমস্ত সাম্রাজ্যের অধিকার চলে আসবে ওই রাজ জ্যোতিষীর হাতে। রাজ জ্যোতিষীর সঙ্গে মহারাজের দেখা হয়েছিল এক যুদ্ধে, সেটাও একটা পরিকল্পনা মাফিক। মহারাজ রীতিমতো ঘায়েল হয়েছিলেন, রাজ জ্যোতিষী তার দেখাশোনা করেছিলেন। সেইখানেই রাজ জ্যোতিষী নিজের কাজ সম্পর্কে মহারাজাকে জানান। এমনকি মহারাজের কুষ্টি বিচার করে এও বলে দেন যে মহারাজের আবার একটা বিয়ে হবে, তার প্রথম পক্ষের স্ত্রী মারা যাবে। সন্তান জন্ম দেবার সময় মহারাজের প্রথম স্ত্রীর ঘরে রাজ জ্যোতিষী নিজে উপস্থিত ছিলেন। কন্যা সন্তান প্রসব করার পর রাজমাতার গলায় সরু দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করতে পিছপা হননি রাজ জ্যোতিষী। তারপর সেখানে নিয়ে আসেন তার প্রেমিকাকে। যদিও প্রেমিকার গর্ভে একটা পুত্র সন্তান উৎপাদনের ইচ্ছে তার ছিল, সেটা আর হয়ে ওঠেনি, কারণ মহারাজা নিজেই চাননি কন্যা সন্তানের পরে আর কোনো সন্তান আসুক। আজ সব কিছুর প্রতিশোধের পালা এসেছে, একটা একটা করে হিসাব চোকানোর সময় এসেছে। মাতা, মাতা, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? তোমার পিতা একটু আগেই আমাকে দিয়ে খবর পাঠালো তোমাকে নিয়ে যাবার জন্য। তুমি তৈরি হয়েছ? তৈরি তো হয়েছি, কিন্তু এই বদ্ধ কুটুরির ভেতর দিয়ে আমরা কোথায় চলেছি? আমরা চলেছি সেই মন্দিরে। আচ্ছা রাজমাতা, সত্যি সত্যি কি তুমি একদিনের মধ্যে তুমি আমার প্রেমিককে খবর দিয়েছ? নিশ্চয়ই, সে চলে এসেছে। সে না এলে কি আর এ কাজ সম্পন্ন হতো? সে কি, সারা রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মণিমালাকে পাওয়া যাচ্ছে না? আজ্ঞে না মহারাজ, বলে শ্যামলী। তুমি তো আমার কন্যার খাস দাসী, তোমাকেই খোঁজ খবর রাখতে বলেছিলাম। এবার সব সত্যি কথা বলো, বিষয়বস্তু কি? এতগুলো মহারাজ রাজকুমার সবার সামনে আমার মাথা হেট হতে দিও না দাসী। দেখো, হ্যাকি আমার প্রথম পক্ষের স্ত্রী নেই। প্রতিভাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম, এখন কন্যাও আমার সঙ্গে বেইমানি করছে। আমি বাঁচব কি নিয়ে? তোমাকে আমি দুস্থ অবস্থা থেকে তুলে এনেছি। সেই ভাত কাপড়ের কথা যদি মাথায় থাকে তবে আর বলতে হবে না মহারাজ। আমি বলছি, আমাদের প্রাসাদের পূর্ব দিকে রতন চাষি থাকে, তারই ছেলে কিঞ্জল বণিক হয়েছে, বাণিজ্য করে, প্রাসাদসম ঘরবাড়ি করবে শুনেছি। তার সাথেই পরিচয় হয়েছিল রাজকুমারীর 16 বছর বয়সের জন্মদিনের অনুষ্ঠানে। সেই থেকেই দুটো প্রাণের মধ্যে শেষ পর্যন্ত রাজকুমারী। ছি, রাজ রক্ত যার শরীরে বইছে সে কিনা একটা চাষার ছেলের সাথে। খবর পাঠাও সেই চাষার বাড়ি, আমি নিজে যাব। রাজকুমারী হয়তো সেখানেই আছে। মহারাজ, আজ দুপুরেই সেই ছেলে ফিরে এসেছে বাণিজ্য থেকে। তার কানেও পৌঁছেছে রাজকুমারীর স্বয়ংবরের কথা। আমি যখন ঘাটের থেকে জল নিয়ে ফিরছিলাম তখন শুনলাম সে নাকি তার বন্ধু বান্ধবদের নিয়ে একটা দল গঠন করেছে। আজ যখনই স্বয়ংবর সভার আয়োজন করা হবে তখনই সে রাজকুমারীকে উদ্ধার করার জন্য আসবে। এবং সে কি, এত বড় ষড়যন্ত্র করার পরেও তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে রয়েছ? খবর দাও শিগগিরই আমার সেনাবাহিনীকে, এক্ষুনি গোটা গ্রাম ঘিরে ফেলো, দেখি বেটা কি করে। রাজমাতা, রাজমাতা, আপনি আমায় কোথায় নিয়ে এলেন? বদ্ধ কুঠুরি, এর ভিতরে বেরোবার পথ কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে রাজমাতা, খুব কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রাজকুমারীর।
রাজমাতা আঁচলের তলায় লুকিয়ে রাখা একটা বস্তু তাকে পান করতে দিলেন। এটা খেয়ে নাও, শরীর ভালো লাগবে। আর একটুখানি পথ, জঙ্গলের ভেতর থেকে গুহা পথ। সেই পথ শুরু হয়েছে রাজকুমারীর কক্ষের বাইরে থেকে। অন্দরমহলের একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা কুঠুরি দিয়ে রাজকুমারীকে বাইরে বের করে নিয়ে আসলেন রাজমাতা। তারপর ওই সরু গলির পথ ধরে জঙ্গলের ভেতর ঢুকে গুহার ভেতর প্রবেশ করার সাথে সাথেই রাজকুমারীর শরীর খারাপ হতে শুরু করলো। পদ্ম পাতার ফুলের মতো বড় হওয়া রাজকুমারীর শরীরে কি আর কষ্ট সহ্য হয়? রাজমাতা তাকে পানীয়টা খাইয়ে দেবার সঙ্গে সঙ্গেই তার শরীরটা লুটিয়ে পড়ল, অবচেতন হয়ে পড়ল রাজকুমারী। যখন তার ঘোর কাটল তখন সে নিজেকে আবিষ্কার করল এক মন্দিরের ভেতরে। ভগ্নপ্রায় মন্দিরের সামনে এক ভয়ঙ্কর মা কালীর নগ্ন মূর্তি, পদতলে তার অসুর রয়েছে। সামনে পঞ্চমুণ্ডির আসনে বসে রয়েছে একজন পুরোহিত। রাজকুমারীর চোখটা তখন স্পষ্টভাবে খুলতে পারছে না। চোখের মধ্যে কারা যেন শক্ত করে কিছু আটকে দিয়েছে, যাতে চোখ দিয়ে স্পষ্টভাবে সে কিছুই না দেখতে পারে। মধুধাবন শক্তি নষ্ট করে দেবার মতো কিছু কি খাইয়েছিল? রাজকুমারী আবিষ্কার করে তার হাত পা শক্ত করে বাঁধা। হে কি, ওই কাপালিকের পাশে বসে রয়েছে রাজমাতা, তার পরনে লাল পাড় বসন। এগুলো কি পরা? স্বর্ণ অলঙ্কারের বদলে মুন্ডমালা ধারণ করেছেন রাজমাতা। মুখে তার ভয়ঙ্কর একটা ভাব। হে কি, পুরোহিতের আসনে বসে রয়েছে রাজজ্যোতিষী। রাজজ্যোতিষী সিঁদুরের টিপ পরিয়ে দিলেন রাজমাতার কপালে। তারপর বললেন, যাও, ওই যে বলির অস্ত্র রয়েছে পাশে। রাজকুমারী সবকিছু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে। রাজমাতা আস্তে করে উঠলেন, রাজকন্যার দিকে এগিয়ে এসে বললেন, তোমার জ্ঞান ফিরে এসেছে? ভালোই হলো। রাজজ্যোতিষী, রাজকুমারীর জ্ঞান ফিরেছে। জয় মা! জ্ঞান ফেরা অবস্থাতে বলি দিলে সিদ্ধি লাভ ভালো হবে। আর একটি মাত্র বলি, তারপর তারপর আমি ভাবতে পারছি না আমি এই পুরো সাম্রাজ্যের সম্রাট হব। আর 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 আমি সম্রাট কি? কিছুক্ষণ চুপ করে গেলেন রাজজ্যোতিষী। মুখে কোনো উত্তর না দিয়ে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তাই। যাও, শিগগির যাও, বলির বন্দোবস্ত করো। রাজকুমারী এবার কিছুটা কথা বলার মতো অবস্থায় আসে। সে বলে, তোমরা এগুলো কেন করছো? আমাকে ছেড়ে দাও রাজমাতা। তোমাকে আমি মাতা বলে মনে করলাম, আর তুমি আমার সঙ্গে কে মাতা? কে কার মাতা? বিবাহের পরে একটা সন্তানের জন্য মহারাজের কাছে কত আকুতি মিনতি করেছি, না, উনি আমাকে মা হতে দিলেন না। আমি বলেছিলাম আমার সন্তান এলেও আমি রাজকন্যাকে নিজের মতো করেই মানুষ করব, কিন্তু ওনার ভয় ছিল যদি আমার সন্তানের জন্য আমি তোকে বর্জন করি। তাই দীর্ঘদিন আমাকে ওষুধ খাইয়ে আমার মা হওয়ার ক্ষমতা নষ্ট করলেন তিনি। এখন তো স্বয়ংবরের আয়োজন করেছেন। স্বয়ংবরের পরে তুই আর তোর স্বামী হবি এই গোটা সাম্রাজ্যের সম্রাট আর সম্রাজ্ঞী। না, কিছুই যখন পেলাম না, তখন এই প্রাসাদী সই, এটা আমার চাই, এটাকে আমি নিয়েই ছাড়ব। রাজজ্যোতিষী বললেন, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি এসো। জয় মা। রাজকন্যাকে শক্ত করে বাঁধাই হয়েছিল, তার হাত বাঁধা, তার পা বাঁধা। হাড়ি কাঠে তার মাথা ঢুকিয়ে শক্ত করে চেপে ধরলেন রাজমাতা। খড়গটাকে প্রথমে মাথার ওপরে তুলে তারপর মায়ের মন্ত্র জপ করে ঝপাত করে বলি দিয়ে দিলেন রাজজ্যোতিষী। রাজ রক্ত ছিটকে গেল মায়ের মূর্তির পায়ে, আর কিছুটা রক্ত ছিটে গেল রাজমাতার মুখে এবং কিছুটা জ্যোতিষীর। তারপর সেই রক্ত পান করলেন জ্যোতিষী। বললেন, এইবার এই অতুল সাম্রাজ্যের আমি মালিক। তখন রাজমাতা বললেন, আর আমি আমাকেও গ্রহণ করো, আমাকে তুমি বিবাহ করো, আমাকে গান্ধর্ব মতে বিয়ে করে তারপর তোমার সহধর্মিণী করে এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী
কে তোকে সাম্রাজ্ঞী করবে? নষ্টা মেয়ে মানুষ। এতদিন ধরে যার ভাত খেয়ে এলি সেই মহারাজের মেয়েকে বলি দিতে তোর বুকে বাঁধলো না? হ্যাঁ, যেই মেয়ের মধ্যে এতটুকু মাতৃস্নেহ নেই, কেবলমাত্র রয়েছে প্রচন্ড পরিমাণে আক্রোশ, সেই মেয়েকে কখনো মা গ্রহণ করেন না। আর আমার স্ত্রী হিসাবে তোকে তো আমি কোনোদিনও মানব না। কি? রাজমাতার মাথায় যেন বাজ পড়ল। আর অন্যদিকে মহারাজ কিঞ্জলকে ধরে নিয়ে এসেছেন। কিঞ্জল খুব কান্নাকাটি করছে এবং বলছে, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, আমি মরতেই চাই। আমার বাবা মাকে ছেড়ে দিন মহারাজ, ওনারা কোনো দোষ করেননি। আপনার কন্যাকে ভালোবাসা যদি আমার ভুল হয়ে থাকে, তবে হ্যাঁ, সেই ভুল আমি করেছি, কিন্তু এখানে আমার মা বাবার কোনো দোষ ছিল না। চুপ করো! তো সাহস কি করে হয় আমার কন্যার কাছে আসার, তাকে স্পর্শ করার? ভরা সভার মধ্যে আজ আমি তোর শিরচ্ছেদ করব। মহারাজের তলোয়ার উদ্ধত হয়েছে। শিরচ্ছেদ করবার জন্য তিনি সেটা উত্তোলন করেছেন এমন সময়। না, এমন করবেন না মহারাজ। মহারাজ, সব দোষের দোষী আমি। আমায় হত্যা করুন। রাজমাতা, আপনি এগুলো কি বলছেন? কথাটা বলে ওঠে মন্ত্রী মশাই। আমি ঠিকই বলছি মন্ত্রী মশাই, আমাকে হত্যা করুন। সাম্রাজ্যের অনেক বড় ক্ষতি হতে চলেছে, অনেক বড় ক্ষতি হতে চলেছে। পূর্বস্থলী থেকে এক রাজা আসছেন গোটা সাম্রাজ্যকে আক্রমণ করতে। একে একে সবাই মরবে, সবাই। কিন্তু সুধাময়ী, আমার কন্যা কোথায়? তার কক্ষে তো আমি তোমায় পাঠিয়েছিলাম দেখতে, সে কোথায়? রাজমাতার মুখে সমস্ত কথা শোনার পর মহারাজের হাত কেঁপে ওঠে। উনি আরো জোরে তলোয়ার উদ্ধত করলেন রাজমাতার মুন্ডু স্খলন করার জন্য। ঠিক তখনই, না না মহারাজ, এই ভুল করবেন না। রাজমাতার কোনো দোষ ছিল না। রাজমাতা রাজ জ্যোতিষীর কথাই করেছে। এখন আমাদের যা কিছু করণীয় ওই রাজ জ্যোতিষীকের মাধ্যমেই করতে হবে। কিন্তু কিন্তু মণিমালা! কিঞ্জল কেঁদে উঠল। রাজমাতা নিজেও কান্না করছেন, বলছেন, আর সময় নেই, এক্ষুনি চলুন, নাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। রাজমাতার কথা মতো সকলে মিলে বেরিয়ে গেল। আটক করা হলো রাজ জ্যোতিষীকে। তখন তিনি রাজকন্যার দেহটাকে সরিয়ে রীতিমতো বসন পড়ছেন, নিজেকে পরিষ্কার করছেন, আর বার্তা পাঠিয়েছেন অনতি দূরের রাজপ্রাসাদের রাজাকে রাজ্য আক্রমণ করার জন্য। রাজমাতা কাঁদতে কাঁদতে বলছেন, আমি বুঝতে পারিনি, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। রাজ জ্যোতিষী যে পূর্বস্থলী সাম্রাজ্যের রাজার মন্ত্রী, যে কিনা এত বছর ধরে আমাদের এই রাজ্যের গৌরব নষ্ট করতে চেয়েছে, সেই লোককে আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি মহারাজ। আমার মনে প্রতিহিংসার আগুন ওই লোকটা ঢুকিয়েছে। আমি শুধু শুধু আমার কন্যাকে হারালাম মহারাজ। আমার এই অপরাধের কোনো সাজাই যে উপযুক্ত নয় মহারাজ। আমি জানি আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। এখন এসব কথা বলার সময় নেই। কিঞ্জল বলে, মহারাজ, আমাদের যা করার এক্ষুনি করতে হবে, না হলে বুঝতেই পাচ্ছেন শুধু শুধু কতগুলো সাধারণ গ্রামবাসী আর তার সাথে সাথে আপনারই কন্যার বয়সী অনেক ছোট ছোট মেয়েরা যারা বলি হবে। না কিঞ্জল, তা হতে পারে না, তা হতে পারে না। মহারাজ এবং কিঞ্জলের প্রচেষ্টায় রাজ্য সেবার রক্ষা পেল। শিরচ্ছেদ করা হলো রাজ জ্যোতিষীর। রাজমাতাকে চিরদিনের জন্য বন্দি করা হলো। তবে মহারাজের শরীর খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়ল। প্রথম পক্ষের স্ত্রী এবং কন্যাকে হারিয়ে মৃত্যুর দিকেই নিজেকে সঁপে দিচ্ছেন তিনি। বেঁচে থাকতেই মানুষটার বেঁচে থাকার ইচ্ছা নেই। কিঞ্জল তার সেবা যত্ন করে। রাজ পুরোহিতের মাধ্যমে কিঞ্জলকে জানানো হয়েছে যে সেই নাকি পরবর্তী রাজ্যের রাজা ঘোষিত হবে। কিঞ্জল এসেছে মহারাজের সঙ্গে দেখা করতে। সে বলে, আপনি এগুলো কি সিদ্ধান্ত নিচ্ছেন মহারাজ? আমার শরীরে কোনো রাজরক্ত নেই, অথচ না, রাজরক্তেই সবসময় রাজ্য উদ্ধার হয় না। আমার কন্যার প্রেমিক ছিলে তুমি, তাই আমার কন্যা তোমার মধ্যেই জীবিত। আমি আমার রাজ্যের দায়ভার
তোমার হাতেই সঁপে দিতে চাই। মহারাজের অসুস্থতার কারণে রাজ্য অভিষেক হলো কিঞ্জলের। সে রাজা হলো এবং সিংহাসনে বসল। সিংহাসনে বসার দিন সাতেকের মাথাতেই মহারাজের মৃত্যু ঘটে। বছর দুয়েক পর প্রাসাদ ভরে উঠেছে একটি শিশু কন্যার কণ্ঠে। কান্নার শব্দে মুখরিত চারদিক। কিঞ্জল বিয়ে করেছে তার বহু দিনের পুরনো প্রেমিকা রাধিকাকে। একটা ছোট্ট গল্প যার সমাধানটা অত্যন্ত মারাত্মক। প্রত্যেকটি মানুষের মধ্যেই দুটি করে চরিত্র বর্তমান। কিঞ্জলেরও হয়তো তাই ছিল। এত বড় রাজপ্রাসাদের রাজা হওয়াটা চারটিখানি কথা ছিল না, কিন্তু কিন্তু কিঞ্জলের দৈবদৃষ্টির ক্ষমতা এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত নিয়ে খেলা করার প্রবণতা যা কিঞ্জলকে আজকের রাজা বানিয়েছে। হ্যাঁ, এখনো অন্ধকার হলেই গভীর রাতে জঙ্গলের ভেতরের ওই পুরো মন্দিরের কাছে সংস্কৃতের মন্ত্র উচ্চারণের শব্দ গোটা বাতাসকে মুখরিত করে তোলে, যেখানে পাশাপাশি সিংহাসন জুড়ে বসে রয়েছে কিঞ্জল এবং তার স্ত্রী রাধিকা, যে কিনা ছিল রাজকুমারী মণিমালার খুব কাছের একজন সখী, যে জানিয়েছিল সন্ন্যাস নিলে, সাধনায় নিজেকে মগ্ন রাখলে ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু সম্পর্কে জানা যায়। আসলে কিঞ্জল এই খেলাটা শুরু করেছিল বহু বছর আগে, কিন্তু তার মাঝখানে যে সত্যি সত্যি রাজজ্যোতিষী এবং রাজমাতার ষড়যন্ত্র জড়িয়ে পড়বে, হে যেন পরম পাওয়া। রাজকুমারীকে সহজেই সে নিজের বাহুডোরে আবদ্ধ করে হত্যা করতে পারত, তবে সেটা রাজদ্রোহ করা হতো। সিংহাসন যখন যেচে ধরা দিচ্ছে কিঞ্জলের কাছে, তখন সেটাকে পেতে গিয়ে হত বাহানার কি আছে? স্ত্রীর বুকে মুখ গুঁজে কিঞ্জল বলে, কতদিনের অভিপ্রায় আজ সম্পন্ন হলো। আচ্ছা, আমাদের প্রথম সন্তান কন্যা, পরের সন্তান কিন্তু একটি পুত্রও চাই। এ কি রাধিকা, তোমার মনটা এমন ভার কেন? কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে ঠিকই, তবে আমি খুব একটা খুশি নই কিঞ্জল। কেন খুশি নাও কেন? আমার কেন যেন বারবার মনে হয় আমার কন্যার মধ্যে দিয়ে মণিমালা ফিরে এসেছে। এগুলো কি বলছো? ঠিকই বলছি। তুমি ওর গলার দাগটা লক্ষ্য করেছ? ধারালো কিছু ঘাড়ের পেছন দিক থেকে মেরে যদি তার মস্তকটা ছেদন করে দেওয়া হয়, তাহলে ঠিক যেমন একটা দাগ পড়বে, সেরকমই একটা দাগ। এসব কখনো বাস্তবে সম্ভব হয় নাকি? যদিও কথাটার ভুল নয়, কিঞ্জল নিজেও সেটা লক্ষ্য করেছে। আর কন্যার ভবিষ্যৎ দেখে বর্তমানের রাজজ্যোতিষী বলেছেন যে এই কন্যাই আপনার রাজ্যকে ধ্বংস করবে। যুগ যুগের প্রতিহিংসার আগুন জ্বলছে আপনার কন্যার কুষ্ঠিতে। মনে হচ্ছে জন্মান্তরের অভিশাপ নেবে এবং সেই অভিশাপের সমাধান করবে আপনার কন্যা মুক্তামালা। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা।
দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।